হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভীষণ ভালো আছেন। স্বাগতা সংসারের আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমি আমার আগের পর্বে আপনাদেরকে নরওয়ে দক্ষিণ পশ্চিমে অবস্থিত বার্গেন শহর ঘুরিয়ে দেখিয়েছিলাম, আর সেখানে কি কি সাইট সিইং করলাম আর কত খরচ পড়লো সেগুলো পুরোপুরি বিস্তারিত তথ্য দিয়েছিলাম। আর আমার আজকের পর্বেই আমি আপনাদেরকে নিয়ে চলে এসেছি নরওয়ের একদম উত্তরে আর্কটিক জোনের মধ্যে অবস্থিত ট্রমসো শহরে। আর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো বরফের সাদা চাদরে মোড়া পৃথিবীর উত্তর মেরু কেমন হয়। এখন সময় সকাল 10টার মতন বাজে। 2 ঘন্টার মধ্যে আমরা নরওয়ের বার্গেন শহর থেকে এখন এসে পৌঁছে গেছি নরওয়ের ট্রমসো শহরে। এখানে প্রথমে আমাদের ব্যাগটাকে কালেক্ট করে নিতে হবে। তারপর এখানে আমরা যে গাড়িটা রেন্ট নিয়েছি, আগে থেকেই যেটা বুক করা ছিল আমাদের, সেই গাড়িটা প্রথমে কালেক্ট করে নিতে হবে। আমরা এখানে একদিন থাকবো, আর কালকে আমরা পাড়ি দেব নরওয়েরই লোফোটেন আইল্যান্ডসে। এই দেখুন, হঠাৎ করে চোখের সামনে কি দেখতে পাচ্ছি। এই যে লম্বা লম্বা দেখছেন প্যাকেট করা রয়েছে, এগুলো কিন্তু ফ্লাইটেই এসছে। এগুলো এখনও ব্যাগেজের মতন কেউ ক্লেম করেনি। এই যে হাতে নিয়ে ঘুরছে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্কি করার জিনিসপত্র। এটা যেহেতু একদম উত্তর মেরু, চারিদিকে শুধু বরফ আর বরফ, তাই এখানে বহু দূর থেকে লোক আসে স্কি করার জন্যে। এই এয়ারপোর্টে দেখছি হার্টসের একটা ছোট কাউন্টার করা রয়েছে, মানে যেই কোম্পানিটা থেকে আমরা গাড়ি রেন্ট করি তাদেরই একটা ছোট কাউন্টার রয়েছে, আর সেখানে লোকও বসে রয়েছে। কিন্তু যেহেতু লাইন রয়েছে এখানে অনেকের, তাই আমরা চিন্তা করলাম আগেরবার যেরকম এখানে সেলফ সার্ভিস কিয়স্ক থেকে আমরা চাবি কালেক্ট করে নিয়েছিলাম, সেরকমভাবেই আজকেও নিয়ে নিই। কিন্তু সমস্যা হলো, আমরা যেই সময় থেকে গাড়িটা বুক করেছিলাম সেই সময় হতে এখনও প্রায় 45 মিনিটের মতন বাকি। তাই এখানে সেলফ সার্ভিস যে কিয়স্ক রয়েছে সেখান থেকে আমরা চাবিটা পেলাম না, কারণ এখানে চাবিটা ওরা এখনো ভরেইনি। তাই সবার মতনই এখানে লাইনে দাঁড়িয়ে কাউন্টার থেকেই আমরা চাবিটা কালেক্ট করে নিলাম। আচ্ছা, তার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিয়ে রাখি। আমরা আজকে যে নরওয়ের বার্গেন শহর থেকে নরওয়ের ট্রমসো শহরে এলাম, তার জন্য আমাদের ফ্লাইটে 3 জনের খরচ পড়েছে প্রায় 395 ইউরোর মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় 39,400 টাকার মতন। আর এবারেও কিন্তু আগের বারের মতন সেই একই ব্যাপার। এই টিকিটের মূল্যের মধ্যে কিন্তু কোনো প্রকার খাওয়া দাওয়া ইনক্লুডেড নয়। যদি খাবার কিনতে হয় তার জন্য আলাদা করে পে করতে হবে। আমাদের আজকেও কিন্তু এখানে হোটেলে চেক ইন দুপুর 3টের সময়, তাই আমরা ঠিক করলাম প্রথমে আমরা সাইট সিইং খানিকটা সেরে নেব, তারপর আমরা হোটেলে চেক ইন করব। আর আমি আজকে আপনাদেরকে প্রথমেই নিয়ে যাচ্ছি নরওয়ের ট্রমসো শহর থেকে আরও উত্তর দিকে সোমারয় নামে একটা আইল্যান্ডে। এটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। এটা পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ ঘড়ির কোনো অস্তিত্ব নেই। ফাইনালি গাড়ি তো পেয়ে গেছি, কিন্তু এখানে স্নোফলও হচ্ছে অল্প অল্প, আর প্রচণ্ড ঠান্ডা, খুব ঠান্ডা এখানে। গাড়িটা স্নিগ্ধ একটু এগিয়ে নিয়ে আসছে, তারপর আমরা লাগেজটা তুলতে হবে। পেছনে দেখতে পাচ্ছেন তো কত স্নো ভর্তি, ওখান থেকে লাগেজ পেছনে ঢোকানো অসম্ভব ব্যাপার হয়ে যাবে। তাই গাড়িটা একটু এগিয়ে নিয়ে আসছে, তারপর লাগেজটা তুলবো। আজকেও আমাদের ভক্সওয়াগনেরই গাড়ি পেয়েছি। অ্যাকচুয়ালি বুক করেছিল অন্য গাড়ি একটা, কিন্তু সেটা অ্যাভেলেবেল নয় বলে এটা দিয়েছে আমাদেরকে, ভক্সওয়াগন ID4। তো গাড়ির একটা ভিডিও করে রাখছে, মানে জমা দেওয়ার আগে কি অবস্থায় পেয়েছিল আর জমা দেওয়ার সময় কি অবস্থায় জমা দিচ্ছে, যাতে ওরা মানে স্ক্র্যাচ বা অন্যান্য ড্যামেজিং এর কোনো ক্লেম না করতে পারে। যদিও আমরা ইন্স্যুরেন্স পুরোটাই নিয়েছি, ইন্স্যুরেন্স কাভার্ড, মানে যেটা বেশি টাকা পে করে ইন্স্যুরেন্স নিতে হয় সেটা নিয়েছি, সেই জন্য আমাদের বেশ অনেকটা অ্যামাউন্ট ব্লক করাও রয়েছে। তাই আর ও ওই রিস্কটা নিচ্ছে না, গাড়ির একটা ভিডিও তুলে রাখছে। ট্রমসোতে আজকে আমাদের একদিনের জন্য এই গাড়ি রেন্ট করতে খরচা পড়েছে 82.38 ইউরো, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় 8,216 টাকার মতন। আমরা অনলাইনে এই পেমেন্টটা ক্রেডিট কার্ডে করেছিলাম, আর ওরা আমাদের সিকিউরিটি ডিপোজিট হিসাবে ক্রেডিট কার্ডে 350 ইউরোর মতন ব্লক করে রেখেছিল, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে পারেন প্রায় 34,905 টাকার মতন আমাদের ব্লক করা রয়েছে। তারপর যখন আমরা গাড়িটাকে জমা দিয়ে দেব, তখন যদি কোনো প্রকার ড্যামেজ না থাকে তখন 2 থেকে 3 বিজনেস ডেজের মধ্যে ওরা ওই টাকাটা সোর্স অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। আমার আগের পর্বে আমাকে একজন দর্শক জিজ্ঞেস করেছিলেন যে তিনি ছোটবেলায় বইতে পড়েছেন নরওয়ে দেশটায় 6 মাস দিন থাকে 6 মাস রাত থাকে, এটা কি সত্যি? হ্যাঁ, এটা একদমই সত্যি।
নরওয়েতে 6 মাস দিন থাকে এবং 6 মাস রাত থাকে, তবে এটা সারা দেশে হয় না। এটা নরওয়ের উত্তর দিকে অর্থাৎ আর্কটিক জোনের মধ্যে যে অঞ্চলগুলো সেখানে দেখা যায়। তবে সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ আর্কটিক জোনের অঞ্চলগুলোতে কিন্তু এই জিনিসটা দেখা যায় না। স্ভ্যালবার্ড নামে একটা জায়গা রয়েছে যেখানে এই জিনিসটা সম্পূর্ণরূপে এক্সপিরিয়েন্স করা যায়। মানে 6 মাস একদম দিন থাকবে আর 6 মাস থাকবে একদম ঘুটঘুটে রাত্রি। আর বাকি জায়গাগুলোতে আর্কটিক জোনের মধ্যে দেখা যায় পোলার নাইটস এবং মিডনাইট সান। তার একটা কারণ রয়েছে, সেই কারণটা আপনাদেরকে একটু সংক্ষেপে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমরা সকলেই জানি পৃথিবী তার নিজ অক্ষে 23.5 ডিগ্রি ঝুঁকে অবিরাম ঘুরে চলেছে। আর ঠিক এই প্রাকৃতিক কারণেই নরওয়ের উত্তর দিকে আর্কটিক জোনের মধ্যে যে অঞ্চলগুলো পড়ে, আর্কটিক জোন অর্থাৎ উত্তর মেরু থেকে একটা যদি কাল্পনিক বৃত্তাকার রেখা টানা হয়, সেই অঞ্চলে যে জোনগুলো পড়ে তাকে বলা হয় আর্কটিক জোন। সেই অংশগুলোতে দেখুন সামারের দিনগুলোতে অবিরাম সূর্যের আলো পড়তে থাকে, তাই সেখানে রাত হয় না। আর এই যে 6 মাস দিন এবং 6 মাস রাত, এই টানা ব্যাপারটা নরওয়ের উত্তরে স্ভ্যালবার্ড নামে একটা জায়গাতে দেখা যায়। আর্কটিক জোনের বাকি অংশগুলোতে দেখা যায় শীতকালে 6 মাসের জন্য পোলার নাইটস এবং গ্রীষ্মকালে 6 মাসের জন্য মিডনাইট সান, যখন রাত্রিবেলা সূর্য একেবারে অস্ত না গিয়ে দিগন্ত বা হরাইজনের ঠিক ওপরেই অবস্থান করে। আবার শীতকালে কিন্তু ঠিক একই কারণে অর্থাৎ পৃথিবী তার নিজের অক্ষে 23.5 ডিগ্রি ঝুঁকে আছে বলেই এখানে দেখা যায় পোলার নাইটস। মানে তখন সূর্য দিগন্তের ঠিক নিচেই থাকে, অর্থাৎ হরাইজনের ঠিক নিচেই অবস্থান করে। অর্থাৎ পোলার নাইটসের দিনগুলোতে কিন্তু একদম ঘুটঘুটে অন্ধকার না হলেও একটা হালকা আভা থেকেই যায়, কারণ সূর্য তখন দিগন্তের ঠিক নিচেই অবস্থান করে। বাইরে টেম্পারেচার এখন দেখাচ্ছে -7 ডিগ্রির কাছাকাছি। আমরা যেহেতু এপ্রিল মাসের মাঝামাঝি সময় এসছি, সেই জন্য এখানে টেম্পারেচার তাও কিছুটা সহনযোগ্য। যদি এখানে শীতকালে আসতাম, মানে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতে আসতাম, সেই ক্ষেত্রে আমাদের পক্ষে এখানে ঘুরে বেড়ানোটা একটু মুশকিল হয়ে যেত। আমরা আজকে যেখানে এসছি অর্থাৎ এই ট্রমসো শহরকে বলা হয় গেটওয়ে টু দ্য আর্কটিক, মানে এখান থেকেই আর্কটিক জোনের শুরু। আর নিজেদের চোখের সামনে যা দেখছি তা দেখে যেন নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছি না। দূর দূর অবধি যত দূর দৃষ্টি যাচ্ছে বরফের সাদা চাদর মোড়ানো উপত্যকা দেখতে পাচ্ছি। ছবির মতো খালি বরফ বরফ বরফ। একটু দাঁড়ানোর জায়গা হলে না, একটু দাঁড়াতাম এখানটা। এই রাস্তায় দাঁড়ানোর জায়গা নেই। তুমি আর নামবে না? গাড়ির ভেতরেই থাকবে ঠান্ডায়? তোমার ঠান্ডা ভালো লাগে না? তাহলে একটা কাজ করো, আমরা সোমারইতে যখন পৌঁছাবো তুমি গাড়িতেই থেকো। রে সবার সামনেটা দেখো রিয়ান, কত দূর অব্দি ভ্যালিটা দেখো, কিন্তু বোঝাই যাচ্ছে না, পুরো যেন আকাশ আর ভ্যালি মিশে গেছে। আমরা এখানে এক জায়গায় দাঁড়ালাম, স্নোফল হচ্ছে এখানে খুব। দাঁড়ান দেখাই আপনাদের। তুমি বাইরেটা দেখো, গাড়ি দেখছো কেন? এদিকে আসো বাবা, খুব স্পিডে গাড়ি আসছে। কিন্তু মুশকিল হলো ট্রমসো এয়ারপোর্ট থেকে আরও যত আমরা উত্তরের দিকে যাচ্ছি তত যেন বাইরে বরফের পরিমাণ বেড়ে চলেছে
এই যে দেখুন বাইরে প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে আর কিছুই যেন সামনে দেখা যাচ্ছে না। এই রকম এক্সট্রিম ওয়েদারে বাচ্চাদের নিয়ে সাইট সিইং করাটা কিন্তু খুবই মুশকিলের ব্যাপার, কিন্তু ওই যে প্রকৃতির অজানা দিকগুলো যেন একটা নেশার মতন কাজ করে। যত দেখি তত মনে হয় যেন আরও চোখ মেলে তাকিয়ে দেখি প্রকৃতির এই রূপ। আস্তে 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 আস্তে, খুব আস্তে। চাকা স্কিড করলে কিন্তু সাংঘাতিক অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। খুব আস্তে, খুব আস্তে। আমরা যে গাড়িটা ভাড়া করেছিলাম তাতে কিন্তু উইন্টার টায়ার লাগানোই রয়েছে, মানে এই অঞ্চলের সমস্ত গাড়ি কিন্তু সেভাবেই তৈরি করা হয়। এখানে আলাদা করে গাড়ির টায়ারে চেন লাগাতে হয় না, সমস্ত গাড়িতেই উইন্টার টায়ার দেয়া থাকে। কিন্তু তারপরেও গাড়ি চালানোর সময় স্নিগ্ধ বলল গাড়িতে ব্রেক ধরছে না ভালো করে, স্কিড করছে গাড়ি। সেই জন্য একটু চিন্তাতেই ছিলাম, কারণ এত বরফে ওরও গাড়ি চালানোর অভ্যাস নেই। এই দিকটা দেখো রিয়ান, এই তো পুরো সাদা, কোথায় মেঘ আর কোথায় মানে আকাশ আর কোনটা কোনটা পাহাড় কিছুই আইডেন্টিফাই করা যাচ্ছে না। এই জার্নিগুলো আমার মনে থাকবে সারা জীবন, এই রাস্তায় গাড়ি চালানো। বললো তুমি বড় হলে না একবার এই। ট্রমসো এয়ারপোর্ট থেকে সোমারায় আইল্যান্ড পৌঁছানোর জন্য আমাদের গুগল ম্যাপসে সময় দেখাচ্ছিল প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন। আর রাস্তার যা অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন, এত বরফের মধ্যে খুব জোরে গাড়ি চালানোও সম্ভব না। সেই জন্য আমরা ধীরে সুস্থে হাতে সময় নিয়ে বাইরে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর মিনিট 15-র মধ্যে আমরা সোমারায় আইল্যান্ডে পৌঁছে যাব। এই সোমারায় হচ্ছে নরওয়ের একটা ভীষণ বিখ্যাত আইল্যান্ড, ট্রমসো থেকে আরও উত্তরে অবস্থিত। এই আইল্যান্ডের বিশেষত্ব হচ্ছে এখানে মোটে 300 জন লোকের বাস, আর এই 300 জন লোক নিজেদেরকে একদম টাইম ফ্রি হিসাবে ঘোষণা করেছেন, মানে এই আইল্যান্ডে সময়ের কোনো অস্তিত্ব নেই। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই আইল্যান্ডে সামারের সময় টানা প্রায় 69 দিন আলো থাকে। সেই সময় এখানে দেখা যায় মিডনাইট সান। আর ঠিক সেই কারণেই দেখা যায় যে গরমকালে হয়তো রাত 2টোর সময়ই অনেকে ফুটবল গ্রাউন্ডে ফুটবল খেলতে নেমে পড়েছে, কেউ বা হয়তো সাঁতার কাটতে নেমে পড়েছে, কেউ বা হয়তো নিজের কুকুরকে নিয়ে হাঁটতে বেরিয়ে পড়েছে রাস্তায়। আবার উইন্টারের সময় কিন্তু ঠিক এর উল্টো, প্রায় টানা 70 দিন এখানে সূর্য ওঠে না, মানে তখন এখানে চলে পোলার নাইটস। নরওয়ের উত্তরে এই অংশটায় অনেকগুলো ছোট ছোট আইল্যান্ড দেখা যায়। আপনারা যদি ম্যাপটা দেখে থাকেন তাহলে হয়তো বুঝতে পারবেন। এই সোমারায় শব্দের অর্থ হচ্ছে সামার আইল্যান্ড। তার একটা কারণ রয়েছে। সেই সময় এখানের পাশে হিলসোয়া নামে একটা আইল্যান্ড ছিল। সেই হিলসোয়া আইল্যান্ডের লোকজনেরা এই সোমারায় আইল্যান্ডে গরমের সময় গরু চড়াতে আসতো এবং নিজেদের আইল্যান্ড থেকেই দূর থেকে গরুগুলোকে দেখতে পারতো। সেই জন্য তারাই এই আইল্যান্ডের নামকরণ করেছিল সোমারায় বা সামার আইল্যান্ড। আর এই যে দেখুন সামনে কি দেখা যাচ্ছে বলুন তো, এই গাড়িটা বরফ পরিষ্কার করছে। এটা গভর্নমেন্ট থেকে চালানো হয় প্রত্যেকটা রাস্তাতেই, কারণ এখানে এতটাই বরফ পড়ে প্রতি মুহূর্তে যে সঙ্গে সঙ্গে পরিষ্কার না করলে লোকজন আর হাঁটাচলা করতে পারবে না। এই দেখুন চলার পথে হঠাৎ করে কি চোখে পড়লো। হ্যাঁ ঠিকই ধরেছেন, এগুলো কিন্তু উইন্ডমিল। এই যে এত স্নোফল হচ্ছে তার মধ্যেও কিন্তু উইন্ডমিলগুলো অবিরাম ঘুরে চলেছে। আমরা যত এগিয়ে চলেছি তত যেন সামনেটা আরও ঝাপসা হয়ে যাচ্ছে, কিছুই চোখে দেখা যাচ্ছে না। নরওয়ের ওয়েদার কিন্তু ভীষণই আনপ্রেডিক্টেবল, বিশেষত উত্তর নরওয়ের দিকটা। তাই আপনারা যদি ভীষণ রকমের প্ল্যান করে আসেন যে আমি একই দিনের মধ্যে এটাও দেখব ওটাও দেখব, সেই ক্ষেত্রে ওয়েদার পরিবর্তন হয়ে কিন্তু সেই প্ল্যানটা এক্সিকিউট নাও হতে পারে, সেটা মাথায় নিয়ে চলতে হবে। সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই রকমই অনেকগুলো ব্রিজ দ্বারা উত্তর নরওয়ের এই ছোট ছোট দ্বীপগুলো কানেক্টেড। সমুদ্রের বুকে এত সুন্দরভাবে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ড কানেক্টেড বলেই আমরা ট্রমসো এয়ারপোর্ট থেকে সোজাসুজি বাই রোডে সোমারায় পৌঁছাতে পারলাম। নরওয়েতে কিন্তু এরকম অনেক আইল্যান্ড রয়েছে যেখানে এরকম রোড কানেক্টিভিটি নেই। সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু জলপথে সেই আইল্যান্ডগুলো দেখতে হবে। তবে এখানে ফেরির খুব সুন্দর ব্যবস্থা করা থাকে, একেবারে গাড়ি নিয়েই ফেরিতে উঠে যাওয়া যায়। কিন্তু সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই ফেরিগুলো কিন্তু সামারের সময় এবং উইন্টারের সময় দুটো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে চলে। উইন্টারের সময় যেহেতু এখানে ভীষণই এক্সট্রিম ওয়েদার, সেই জন্য ফেরিগুলোও কিন্তু কম যাতায়াত করে।
যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের স্পেনে থাকার আর ইউরোপ মহাদেশের নানান রকম দেশে ঘুরে বেড়ানোর মজার ভিডিও দেখতে এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আগামী দিনগুলোয় আপনারা ইউরোপ মহাদেশের আর কোন দেশ ঘুরে দেখতে চান সেটাও আমায় জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই দেশগুলো ঘুরিয়ে দেখানোর। গাড়ি থেকে নেমে প্রথমেই স্নিগ্ধ ওর বাড়িতে একটা ফোন করেছে। ভিডিও কলে ওর মাকে এই পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছে। আসলে আমার শাশুড়ি মা বেড়াতে খুব ভালোবাসেন, কিন্তু বয়স্ক মানুষ, উনি হয়তো কোনোদিনই এইখানে এসে নিজের চোখে এই জায়গাগুলো ঘুরে দেখতে পারবেন। তাই স্নিগ্ধ যেখানেই যায় সেখান থেকেই ভিডিও কল করে ওর মাকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেখায়। আমরা এখন সোমারয়তে চলে এসেছি। এটা এমন একটা জায়গা যেখানে টাইম এক্সিস্ট করে না। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে ঘড়ির কোনো ব্যাপার নেই। এখানে অফিসিয়ালি ডিক্লেয়ার করা হয়েছে এটা এমন একটা জায়গা যেখানে সত্যিকারের টাইম কোনো এক্সিস্ট করে না। আপনাদেরকে দেখাচ্ছি, চারপাশটা একবার দেখুন। ভাবতেই অদ্ভুত লাগছে যে পৃথিবীতে এমনও একটা জায়গা আছে যেখানে ঘড়ির সত্যি কোনো দরকার নেই। রিয়ান তো এখানে নেমেই বরফ নিয়ে খেলা শুরু করেছে। ওর তো ভীষণ মজা, যতদূর পারছে বরফগুলোকে এরকম দলা পাকিয়ে ছুঁড়ে মারছে। এখানকার বাড়ি ঘর, লোকজন তো কাউকে দেখা যাচ্ছে না একদমই। স্নোফল হচ্ছে, আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। বেশ ভালো পরিমাণে স্নোফল হচ্ছে, কিন্তু এখন বাড়িঘরের লোকজন আছে কিনা সেটাও বোঝার উপায় নেই। আর এই যে চারিপাশ অদ্ভুত সুন্দর দেখতে লাগছে, চারিদিক একদম সাদা। এতদিন শুধু ছবিতে দেখেছি এই সব জায়গাগুলো বা ভিডিওতে দেখেছি, কিন্তু এই জায়গাটায় সত্যি যে আসতে পারবো কোনোদিন সেটা ভাবতে পারিনি। আজ যেন সত্যিই একটা স্বপ্ন পূরণ হলো। চলুন আপনাদেরকে আরেকটু ভালোভাবে এই পুরো ভিউটা দেখাই। এই দেখুন, পথে চলতে চলতে হঠাৎ করে কি চোখে পড়লো। সামনে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা গ্রেভিয়ার্ড, মানে কবরস্থান। এটা একটা ফেরি, পুরো বরফে ঢাকা। চোখে মুখে একদম বরফ ঢুকে যাচ্ছে, স্নো ঢুকে যাচ্ছে। ও চারিদিকে শুধুই সাদা, একদম। খুব হাওয়া দিচ্ছে তীব্র, যার জন্য আরো ঠান্ডাটা বেশি লাগছে। আমরা এই নিচে গাড়িটাকে পার্ক করে এখন আমাদের হোটেলটা খুঁজতে যাচ্ছি। মানে এখান থেকে জাস্ট দেখাচ্ছে সামনেই, বোধহয় 100 মিটারের মধ্যেই সামনেই রয়েছে। কিন্তু স্নিগ্ধ বললো এই রাস্তাটা খুব উঁচু, এভাবে উঠে গেছে, এখানে গাড়িটা তুলবো না। যদি এখানে পার্কিং না পাই কি ব্যবস্থা আছে জানি না, সেই জন্য একটু পায়ে হেঁটে দেখি গিয়ে কীরকম কি পার্কিংয়ের ব্যবস্থা, সেই অনুযায়ী তারপর গাড়িটাকে নিয়ে আসবো। এখন হেঁটে হেঁটে যাচ্ছি, দেখি কীরকম ব্যবস্থা আছে পার্কিংয়ের। এখানে বরফ একেবারে পাহাড়ের মতো স্তূপাকৃত হয়ে রয়েছে। আমরা পৌঁছে গেছি আমাদের আজকের স্টেতে। আমাদের আজকের যে স্টেটা সেটা ট্রমসো সিটি সেন্টার থেকে ভীষণই কাছে, পায়ে হেঁটে ওই 5 মিনিটের মতন। এখানে জুতোটা খুলে তারপর আমাদেরকে উপরে উঠতে হবে। এখানে ক্লিয়ার ইনস্ট্রাকশন লেখা রয়েছে। এই যে এখানে এরকম সিঁড়ি করা রয়েছে। ওরে বাবা,
কালকে অত পাহাড়ে চড়ে আজকে পায়েতে প্রচন্ড ব্যথা। এই যে আজকের আমাদের স্টে। আমরা আজকেও আমাদের স্টের জন্য হোটেল রুম না নিয়ে একটা এয়ারবিএনবি নিয়েছি, আর তাতে আমাদের খরচা পড়েছে এক রাতের জন্য 103 ইউরোর মতন, মানে ইন্ডিয়ান কারেন্সিতে বলতে গেলে প্রায় 10,352 টাকার মতন। বাহ, ঘরে সবকিছু সাদা, এটা দেখেই বেশ ভালো লাগছে। ছিমছাম এই ঘরটার সঙ্গে এরকম একটা বড় কিচেন দেওয়া ছিল, যেটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে যখনই আমরা কোনো এয়ারবিএনবি সিলেক্ট করি। আর এই কিচেনের মধ্যে এই যে দেখুন সমস্ত রকম কাটলেরি দেওয়া ছিল, তার সাথে এরকম মাইক্রোওয়েভ দেওয়া ছিল, নিচে ওভেনও ছিল, আর তার সাথে চা খাওয়ার এরকম নানান রকম সরঞ্জাম দেওয়া ছিল, আর ছিল টুকটাক রান্না করার জন্য যা যা প্রয়োজনীয় থাকে সেই সমস্ত কিছু। আর তাছাড়া কিচেনের মধ্যে ছিল এরকম ফ্রিজ, ডিশওয়াশার, এয়ার ফ্রায়ার, কফি মেশিন, যা যা দরকার হয় টুকটাক রান্না করার জন্য সেই সমস্ত যাবতীয় জিনিস। এখানেও কিছু চকলেটস রাখা রয়েছে, জল রয়েছে এখানে, আর এখানে এরকম একটা ফায়ার প্লেস রয়েছে। আর এই হলো বেডরুম। এখানে কাবার্ড রয়েছে, আর এই বেডরুমের সাথে উইন্ডো। এখানে একটা ব্যালকনি রয়েছে, আমি জানি না এটা খুলবো কি করে। এই যে আমাদের ব্যালকনি, এত বড়, আমি জানি না এখানে কত দূর যাওয়া যাবে। এই হচ্ছে ব্যালকনি থেকে শহরের ভিউ, আর এই আমাদের ব্যালকনি। এইরকম বরফ জমে রয়েছে। সারাদিন ধরে প্রচণ্ড ঘোরাঘুরি করে আমাদের তিনজনেরই খিদে পেয়ে গেছে। লাঞ্চ বাইরে করা হয়নি, প্রচণ্ড স্নোফল হচ্ছিল, তাড়াতাড়ি করে মনে হচ্ছিল কতক্ষণে হিটের ঘরে গিয়ে ঢুকবো। সেই জন্য আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি, বরঞ্চ কাছে সুপার মার্কেট থেকে এরকম টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি। এখানে স্নিগ্ধ এখন দুপুরে লাঞ্চের জন্য একটু আন্ডা ভুজি করছে, আর তার সাথে আমরা এরকম রেডিমেড রুটি কিনে নিয়েছি। এই রুটিগুলো একটু ফ্রাইং প্যানে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য। চলুন আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেটা নির্দ্বিধায় আমায় জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আপনাদেরকে ট্রমসো শহরের বাকি জায়গাটা ঘুরিয়ে দেখাবো, আর নিয়ে চলে যাব নরওয়েরই উত্তরে অবস্থিত খুব ফেমাস লোফোটেন আইল্যান্ডস দেখাতে। তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।